This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাংবাদিক সম্মেলন করছেন আর জি করে জুনিয়র ডাক্তাররা, সরাসরি শোনাবো আপনাকে। সেই সত্যতার কাছাকাছি পৌঁছানোর প্রচেষ্টা হয়তো একটা দিক দেখতে পাবো বলে জুনিয়র ডাক্তাররা মনে করেছিল, দেশের সাধারণ মানুষ থেকে সমাজের সমস্ত স্তরের মানুষ মনে করেছিল। আমরা সেদিনও বলেছিলাম যে সিবিআই এসে গেছে মানে বিচার চলে এসেছে, একথা সত্য নয়। আপনারা যদি আমাদের পুরনো প্রেস রিলিজ দেখেন তাহলে এই বক্তব্য আপনারা দেখতে পাবেন। কিন্তু একটা গণতান্ত্রিক পরিকাঠামোতে আমাদেরকে কোথাও না কোথাও ভরসা রাখতে হয়। আমরা দেশের সর্বোচ্চ সংস্থা, তদন্তকারী সংস্থা সিবিআই, দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, তার উপর আমরা ভরসা রেখেছিলাম, আস্থা রেখেছিলাম। আমরা দেখলাম আজকে 90 দিনের মাথায় প্রাথমিক চার্জশিটে যা উল্লেখ ছিল এভিডেন্স টেম্পারিং এবং ডিপ কনস্পিরেসির তত্ত্ব, সিবিআই প্রাথমিক চার্জশিটের যা উল্লেখ ছিল তার 90 দিন পেরিয়ে যাওয়ার পরেও কোনো চার্জশিট দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আমরা দেখতে পেলাম না। তাই তারা আজকে জামিন পায় কোর্ট থেকে। আবার যে স্বাস্থ্য, এই আন্দোলনকে কেন্দ্র করে যে স্বাস্থ্য দুর্নীতির প্রশ্ন উঠে এসেছিল, সেই দুর্নীতিতেও এই সন্দীপ ঘোষ অভিযুক্ত হাউস স্টাফ আশিস পান্ডে। তাহলে সেই জায়গাতেও আমরা দেখতে পেলাম যে রাজ্য প্রশাসকের পক্ষ থেকে তদন্ত ট্রায়াল শুরু করার জন্য যে ক্লিয়ারেন্স দেওয়ার প্রয়োজন এজ এ সরকারি কর্মচারী তারা, সেই হিসাবে সেই ক্লিয়ারেন্স 27 নভেম্বর চেয়েছে নাকি সিবিআই, তারপরেও আজকেও রাজ্য প্রশাসন দিচ্ছে না। তাহলে আজকে এই জামিনের পেয়ে যাওয়ার পর কি কি প্রশ্ন উঠে আসলো সাধারণ মানুষ থেকে, জুনিয়র ডাক্তার, সমাজের সমস্ত সাংবাদিক, আপনারা বন্ধু এই আন্দোলন কভার করেছেন, আপনাদের কাছে সমস্ত সমাজের সমস্ত মানুষের কাছে আমার প্রশ্ন, এই যে ব্যর্থতা সিবিআইয়ের, এই ব্যর্থতার দায় সিবিআইকে নিতে হবে। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে আজকের তথ্যহীন ভাষায় জানাতে চাই, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার আজকের যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে। কেন তারা এভিডেন্স টেম্পারিং ডিপ কনস্পিরেসির জন্য রেপ অ্যান্ড মার্ডার মামলায় তারা কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না 90 দিনের মাথায়? সাধারণ মানুষের যে আবেগ, মর্যাদা, যে সম্মান, যে জায়গা থেকে রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনাকে দেশের বাইরের মানুষও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল, তাহলে আজকে কি কোনোভাবে তাদের ভাবাবেগে কে আঘাত করলো? সিবিআই এর আঘাতের প্রশ্ন আসে না? দেশের সর্বোচ্চ আদালত যার মনিটরিং এ এই তদন্ত চলছে, তার পক্ষ থেকে তার প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, তার যে অবস্থান, তার যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনের উপর প্রশ্ন আসে না? প্রশ্ন আসে না যখন স্বাস্থ্য দুর্নীতির তদন্ত চলছে, তখন রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যে ক্লিয়ারেন্স দেওয়ার প্রশ্ন ছিল, যে জায়গা রাখার প্রশ্ন, যে সদর্থক ভূমিকা রাখার প্রশ্ন ছিল, সেই সদর্থক ভূমিকা কই আমরা দেখতে পেলাম না। তাহলে রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, সিবিআই, দেশের সুপ্রিম কোর্ট এই আন্দোলনকে কেন্দ্র করে এবং রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনাকে যে সহমর্মিতা, সহবেদনার দেখানোর প্রয়োজন ছিল, সেই প্রয়োজন কোথায়? তাহলে আজকের এই সমাজটা কাদের জন্য? 90 দিনের মাথায় চার্জশিটে কারা এই রাজ্যের বুকে বেরিয়ে ঘুরে বেড়াবে? সন্দীপ ঘোষ, তালা থানার অভিযোগ, যারা জঘন্য ঘটনা, রেপ এন্ড মার্ডারের মতন ঘটনার কে এভিডেন্স টেম্পারিং এর ঘটনায় অভিযুক্ত, যা সিবিআই চার্জশিটে উল্লেখ রয়েছে। স্বাস্থ্য দুর্নীতির সাথে যারা সরাসরি জড়িত, আরজিকর মামলাতে, আরজিকরে যে দুর্বাতায়ন চলতো, যে দুর্নীতির চিত্র উঠে এসেছে, সারা রাজ্যবাসী দেখেছে, সারা রাজ্যবাসী এই স্বাস্থ্যের দুর্নীতির জায়গাকে প্রত্যাখ্যান করেছে তাদের আন্দোলনের মধ্য দিয়ে, তাদের প্রতিবাদের মধ্য দিয়ে। তাহলে আজকে স্বাস্থ্য দুর্নীতিতে যদি এই পরিমাণ গড়িমসি থাকে, তাহলে এই রাজ্যটা কাদের? এই রাজ্যটা আজকে 90 দিনে সিবিআই এর চার্জশিটের ব্যর্থতার পর সমস্ত ধর্ষক খুনিদের কাছে মুক্তাঞ্চলে পরিণত যাচ্ছে, এই বার্তা যাচ্ছে। স্বাস্থ্য দুর্নীতিতে যারা অভিযুক্ত, তারা এই রাজ্যের প্রশাসনের ঘুরে বেড়াবে, এই রাজ্যটা তাদের কাছে যাচ্ছে। নাগরিক সমাজ, জুনিয়র ডাক্তারকে আজকে ঠিক করতে হবে আমরা কোন পক্ষে থাকবো। জুনিয়র ডাক্তাররা তাদের পক্ষ কলকাতার রাজপথে বারবার দেখিয়ে এসেছে, আমরা এরপরেও তার সেই পক্ষ দেখাবো। হ্যাঁ, আমাদের সম্মিলিত বডি মিটিং আমরা ডেকেছি, অতি দ্রুততার সাথে সেই পদক্ষেপ আমরা রাখবো। নাগরিক সমাজ যে সচেতনতার সাথে এই আন্দোলনকে পরিচালনা করছে, যে ম্যাচুরিটির প্রশ্ন দেখিয়েছে এই আন্দোলনকে কেন্দ্র করে, যে সচেতনতার প্রশ্ন রেখেছে এই আন্দোলনকে কেন্দ্র করে, আমি আহ্বান রাখছি নাগরিক সমাজ তাদের এই আন্দোলন যদি ন্যূনতম মানবিকতা তাদেরকে দিয়ে থাকে, তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দিন। জুনিয়র ডাক্তাররা আকুণ্ঠ সমর্থন থাকবে সেই আন্দোলনের প্রতি। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে অতি দ্রুততার সাথে আমরা মিটিং ডাকছি,
এবং আমাদের এই আন্দোলনের পর কর্মসূচি এই রাজ্যকে আমরা দুর্বাচনের রাজ্য হতে দিতে পারি না। আমরা চাই একটা সুষ্ঠু সামাজিক সমাজ, যে রাজ্য বিদ্যাসাগরের রাজ্য, যে রাজ্য রামমোহনের রাজ্য, যে রাজ্য প্রীতিলতার রাজ্য, যে রাজ্য নেতাজির রাজ্য, সেই রাজ্য আমরা চাই, সেই বাংলা আমরা চাই। তাহলে নাগরিক সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার আহ্বান, আপনারা এগিয়ে আসুন। জুনিয়র ডাক্তাররাও পাশে থাকবে। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে স্পষ্টভাবে যে কথা রাখতে চাই, পরীক্ষা সহ বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আমরা অতি দ্রুততার মিটিংয়ের অ্যারেঞ্জ করছি। কালকের মধ্যে আপনারা আমাদের অবস্থান, আমাদের কর্মসূচি, আন্দোলনের পরবর্তী রূপরেখা সম্পর্কে সুচিন্তিত মতামত আপনাদের কাছে রাখব। এবং এইখানে যারা সাধারণ মানুষ আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা ঠিক করুন, আপনারা ভেবে দেখুন যে আপনারা কোন পক্ষে থাকবেন। রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনাতে এভিডেন্স টেম্পারিংয়ে যাদের অভিযোগ, সেই অভিযুক্তদের দিকে স্বাস্থ্য দুর্নীতির যে চিত্র উঠে এসেছে, আপনারা এখানে পরিষেবা নিতে আসছেন, তাহলে আজকে আপনাদেরকে পক্ষ নেওয়ার প্রয়োজন আছে। আমরা ঠিক করেছি কোন পক্ষে থাকবো। নাগরিক সমাজের কাছে আমার আহ্বান, আপনারা এগিয়ে আসুন। জুনিয়র ডাক্তাররা তাদের সম্মিলিত বডি মিটিংয়ের মধ্য দিয়ে তাদের কর্মসূচি পরবর্তী রূপরেখা অতি দ্রুততাই আপনাদের সামনে রাখবেন। ধন্যবাদ। এই পুলিশ প্রশাসনই তাদেরকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে, তাদেরকে ভিতরের লোক বলে, বাইরের লোক বলে নানাভাবে চালনা করা হয়েছে। তারা কারা ছিল? এই প্রশ্নের উত্তরগুলো শুধুমাত্র আমাকে দিতে হবে না, আমাদেরকে দিতে হবে না, অভয়া দিদিকেও দিতে হবে, অভয়া দিদির বাবা মাকে দিতে হবে, সারা রাজ্যবাসী, দেশবাসী যাদেরকে একটু না একটু মানবিকতা আছে তাদের কাছে উত্তর দিতে হবে সিবিআইকে। এই যে গড়িমসির জায়গা, এই গড়িমসির জায়গাকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আমরা এটা মনে করি যে রাজপথের আন্দোলন একটু ঢিলে ঢালা পড়ে গেলে এরকম একটা বিচার ব্যবস্থার জায়গাটা আমাদেরকে বুড়ো আঙুল দেখানোর জায়গা তৈরি করা হচ্ছে, যে একটা চার্জশিট জমা পর্যন্ত দিতে পারছে না, তাহলে অ্যারেস্টটা কেন করেছিল? তো এই জায়গা থেকে যে বিচার ব্যবস্থার যে জায়গা থেকে সিবিআই আজকে ঢিলেঢালা দেখিয়েছে, এটাকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং আমরা মনে করি সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত মানুষ যাদের মধ্যে বিচার ব্যবস্থা প্রতি যে একটা আস্থা এবং এই জায়গা, সেটা ফিরিয়ে আনার জন্য এবং সেই জায়গা থেকে যে ইনভেস্টিগেটিং এজেন্সি আছে তাদের আরও দায়িত্ববোধ বাড়িয়ে এই সাপ্লিমেন্টারি চার্জশিট আরও যা যা দেওয়ার দরকার অতি শীঘ্র যেমন দেওয়া হোক, এবং এই যে স্বাস্থ্য দুর্নীতির জন্য যে ক্লিয়ারেন্স রাজ্য সরকার দিচ্ছে না সেটা অতি দ্রুততার সঙ্গে ক্লিয়ারেন্স দেওয়া হোক। এবং এই বিচার ব্যবস্থায় আমরা রাজপথ ছাড়ছি না, সাধারণ মানুষকেও আমরা আহ্বান করছি রাজপথ ছাড়বেন না, নিজের অধিকার নিজেকেই কিন্তু খুঁজে বার করে নিতে হবে। তার জন্য নানানভাবে আজকের আমাদের কাছে বিচারের অত্যাচার নাকি অত্যাচারের বিচার, আবার ঘুরে দেখছি না বিচারেরই অত্যাচার। আমাদের এই অত্যাচার আমরা সহ্য করব না, এই আন্দোলন আমরা চালিয়ে যাব। আমাদের একটু পরেই আমাদের প্রেয়ার মিট শুরু হবে। সমস্ত সাধারণ মানুষ থেকে যারা এসেছেন আমাদের প্রেয়ার মিটে থাকবেন। প্রেয়ার মিটের মধ্য দিয়ে আজকের কর্মসূচি আমরা একটা প্রশ্ন করবো যে যেখানে তোমরা সর্বোচ্চ তদন্তকারী সংস্থার উপর ভরসা রেখেছিলে, সেখানে দাঁড়িয়ে রাজ্যের তদন্তকারী সংস্থা কুলতলি ফারাক্কার ঘটনায় তারা কিন্তু বিচার বাইরে হতে সহযোগিতা করছে, তারা বিচার পাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের সুপ্রিম কোর্টে তারিখের পর তারিখ এসে যাচ্ছে, যারা অভিযুক্তরা ছিল তারা জামিন পেয়ে যাচ্ছে, কিভাবে দেখছো? হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে যে এটা একদম ঠিক, আমরা তাই দেখেছি। আমরা দেখেছি যে রাজ্য প্রশাসনের কি ভূমিকা, রাজ্য পুলিশের কি ভূমিকা 9 আগস্টের ঘটনাকে কেন্দ্র করে। আমরা 14ই আগস্ট দেখেছি রাজ্য পুলিশের কি ভূমিকা আর.জি. করকে সুরক্ষা দেওয়ার প্রশ্নে। তাহলে সেফটি সিকিউরিটির প্রশ্ন এবং 9ই আগস্টের তদন্ত প্রক্রিয়ার যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো সম্পর্কে আমরা সম্পূর্ণরূপে ওয়াকিবহাল। তাহলে সেই জায়গা থেকেই রাজ্য পুলিশের উপর ভরসা জায়গা না থাকার কারণেই আমরা চেয়েছিলাম কোর্ট মনিটর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি, আমরা পেয়েছিলাম কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন, দেশের সর্বোচ্চ সংস্থা। আমরা তো বারবার এই কথা বলছি। তাহলে বাকি ঘটনা যেমন ঘটেছে তার সাথে আর.জি. করের একটা ডিফারেন্স আছে, আর.জি. করের একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে আর.জি. করে এমন একটা জায়গা, যে জায়গাতে স্বাস্থ্য দুর্নীতির যে চূড়ান্ত রূপরেখা, সেই রূপরেখা আমরা দেখেছি বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে কলকাতা এই আর.জি. কর অথরিটির কি ভূমিকা, প্রিন্সিপালের কি ভূমিকা। আমরা কালকেই সংবাদ মাধ্যমে দেখেছি যে এইখানে টাকা এবং দুর্বৃত্তায়নে তৈরি করার জন্য কোনো চিকিৎসককে কিভাবে জেল এবং কাস্টাডিতে পাঠিয়ে দিতে পারে। তাহলে আর.জি. করের পরিবেশ কি ছিল? সহযোদ্ধা আসপাক যে কথা বলল, 9ই আগস্টের দিন আপনারা আর.জি. করের সেমিনার ওয়েট, যেখানে নির্যাতিতার বাবা মা একবার তার বডিটাকে দেখতে চাইছে, সেখানে রাজ্য পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা, মেডিকেল কাউন্সিলের কর্তা ব্যক্তিরা, স্বাস্থ্য দপ্তরের কর্তা ব্যক্তিরা, অথরিটির কর্তা ব্যক্তিরা
যারা বিভিন্ন ঘটনায় বিভিন্ন রকমভাবে জড়িত, তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে আর স্বাস্থ্য দুর্নীতির যে জায়গা আজকে ওপেন সিক্রেট, রাজ্য প্রশাসন রাজ্যের কে না জানে আরজিকরের স্বাস্থ্য দুর্নীতির কথা, রাজ্যের স্বাস্থ্য দুর্নীতির কথা। তাহলে সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা, এভিডেন্স চেম্বারকে লুট করা, সুপ্রিম কোর্টের অন্দরে এই জায়গা ধ্বনিত হয়েছে। এ তো শুধু জুনিয়র ডাক্তারদের কথার কথা নয়, এ তো সিবিআইয়ের চার্জশিটে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে, এ তো জুনিয়র ডাক্তারদের কথার কথা নয়। তাহলে এই জায়গাগুলোকে কোথাও একটা কি আড়াল করার প্রচেষ্টা থাকছে না? তাহলে বাকি ঘটনার যে বিচার এসেছে সেই বিচারকে আমিও ওয়েলকাম করি।